হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর অডিও বুক এপিসোডের দ্য গ্রেট গ্যাটসবি এর অধ্যায় 6 থেকে 10 পর্যন্ত একটি অডিও বুক করার কথা বলেছিলাম। তো আজকে এলাম দ্য গ্রেট গ্যাটসবির নতুন এপিসোড নিয়ে, চ্যাপ্টার 6 থেকে 10। অডিও বুকের শুরুতে আবার একটি রিমাইন্ডার দিয়ে দিই, যিনি ঘটনাগুলো বলছেন অর্থাৎ এই কাহিনীর বর্ণনাকারী, তিনি হচ্ছে নিক ক্যারাওয়ে। তো শুরু করা যাক। অধ্যায় 6, গ্যাটসবির সঙ্গে দেখা। গ্রীষ্মের রাতগুলোয় আমি আমার প্রতিবেশীর বাড়ি থেকে গানের আওয়াজ ভেসে আসতে শুনতাম। নারী পুরুষেরা মাছির মতো জমায়েত হতো তার বাগানে। তারা ভরা আকাশের নিচে দাঁড়িয়ে শ্যাম্পেনে চুমুক দিতে দিতে গল্পে মশগুল হতো। এছাড়া প্রায় দেখতাম অতিথিরা প্রাসাদের চূড়ার উপর দিয়ে পানিতে ঝাঁপ দিচ্ছে কিংবা সৈকতে সানবাদ করছে। দুটি মোটরবোট সবসময় নিযুক্ত থাকতো জলসীমা পাহারা দিতে। গ্যাটসবির রোলস রয়েল গাড়িটি প্রতি সপ্তাহে পরিণত হতো অমনিবাসে। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত শহর থেকে আগত অতিথিদের ফেরি করত সেটি। আর তার হলুদ পোকার মতো স্টেশন ওয়াগনটি ট্রেন যাত্রীদের আনা নেওয়া করত। একজন মালিসহ মোট 8 জন চাকর ছিল বাড়িতে। সোমবার দিন তাদেরকে বেশি পরিশ্রম করতে হতো চারিদিকে জঞ্জাল সাফ করতে। প্রতি শুক্রবার নিউ ইয়র্ক থেকে অর্ডার দিয়ে আনানো হতো 5 ক্রেট কমলা ও লেবু। রান্নাঘরে এমন একটি যন্ত্র ছিল যা দিয়ে 2 সিটি পর্যন্ত কমলা থেকে রস বের করা যেত। এজন্য দরকার হতো কেবল একজন বাটলারকে 200 বার ছোট একটা বাটন প্রেস করা। প্রতি 2 সপ্তাহে একবার করে গ্যাটসবির বিশাল বাগানটি যেন পরিণত হতো অনিন্দ্য সুন্দর ক্রিসমাস ট্রিতে। তবে সেটির পিছনে থাকতো প্রচুর মানুষের পরিশ্রম। কয়েকশো ফুট ক্যানভাস ও অগণিত রঙিন বাতি দিয়ে বাগানটিকে সাজাতো তারা। বুফে টেবিল ও টইটম্বুর ডার্ক প্রেস্টি, টার্কির মতো মুখরোচক সব খাবারে। মেইন হলে থাকতো একটি সত্যিকারের ব্রাস রেল, আর সেটিতে মজুদ থাকতো দেশের সেরা সব পানীয়। সন্ধ্যা 7টার মধ্যে হাজির হয়ে যেত অর্কেস্ট্রা। তবে নিতান্ত সাধারণ কোনো 5 পিস ছিল না এটা। ওবো, স্যাক্সোফোন, ট্রম্বোন, ভাওয়েল, কর্নেট, পিকোলো কিংবা লো ও হাই ড্রাম সব কিছু থাকতো। উচ্চস্বরেও কথাবার্তা আর হাসিতে মুখরিত থাকতো চারপাশ। তরুণ তরুণীরা যারা ঘণ্টা খানেক আগেও একে অন্যকে চিনত না, তারা হঠাৎ করেই বন্ধু বনে যেত। যেদিন আমি প্রথমবারের মতো গ্যাটসবির পার্টিতে অংশগ্রহণ করলাম, সেদিন আবিষ্কার করলাম যে আমি হলাম সেই হাতে গোনা মানুষদের একজন যাকে আসলেই আমন্ত্রণ জানানো হয়েছে। আগত বহু অতিথি অনিমন্ত্রিত। হয়তো অন্য কেউ তাদেরকে এখানে এসে গ্যাটসবির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে, আবার কেউ কেউ তো পার্টিতে এসেও গ্যাটসবির সঙ্গে পরিচিত হতো না, তার কোনো দরকারই ছিল না। পার্টির যে নিয়মকানুন তা মানতে পারলে যে কেউ স্বাচ্ছন্দ্যে যোগ দিতে পারত এখানে। আমাকে এই পার্টিতে আসার আমন্ত্রণ পত্রটি পৌঁছে দিয়েছিল নীল রঙা ইউনিফর্ম পরা একজন সোফার। আমন্ত্রণ পত্রে গ্যাটসবি লিখেছিল সেদিন রাতে তার ছোট্ট পার্টিতে যদি আমি যোগ দিই তবে সে সম্মানিত অনুভব করবে। সে আমাকে ইতিপূর্বে বেশ কয়েকবার দেখেছে এবং চেয়েছে আমার সঙ্গে নিজে থেকে পরিচিত হতে, কিন্তু কোনো না কোনো কারণে সেই সুযোগ মেলেনি। তাই সাদা ফ্যানালের পোশাক পরে আমি যোগ দিই গ্যাটসবির পার্টিতে। কিন্তু চারিধারে চোখ দিয়ে জরিপ করেও হোস্টের দেখা পাই না। কয়েকজনকে সে কথাও জানতে চাওয়ার পরও সদুত্তর মেলে না। তবুও আমার প্রশ্নে সবাই অবাক হতে থাকে। তখন আমি হাল ছেড়ে দিই, সিদ্ধান্ত নিই নিজেকেই ককটেইলে ডুবিয়ে দিতে। আসলে আমি পার্টিতে গিয়ে জল থেকে উঠে আসা মাছের মতো হাঁসফাঁস করছিলাম। কাউকেই চিনি না বলে খুব অস্বস্তি হচ্ছিল। কিন্তু তারপর হঠাৎ করেই আমার নজরে পড়ে যায় জর্ডান ব্রেকার। এগিয়ে কুশল বিনিময় করি তার সঙ্গে। আমিও ভেবেছিলাম এখানে এলে তোমার সঙ্গে দেখা হবে। সে বলল, হাজার হোক, তুমি তো ঠিক পাশের বাড়িতেই থাকো। একই রকম দেখতে হলুদ পোশাক পরা 2 জন তরুণী চলে আসায় ছেদ ঘটে গেল আমাদের কথোপকথনে। একসঙ্গে বলে ওঠে 2 জন, হ্যালো, আমরা খুবই দুঃখিত যে তুমি জিততে পারোনি। এর আগের সপ্তাহে একটি গল্ফ টুর্নামেন্টের ফাইনালে হেরে গিয়েছিল জর্ডান। তরুণী 2 জনের মধ্যে একজন ব্যাখ্যা করলো, তুমি আমাদেরকে চেনো না, কিন্তু 1 মাস আগে তোমার সঙ্গে এখানেই আমাদের দেখা হয়েছিল। হলুদ পোশাক পরিহিত 2 তরুণী আর 3 জন পুরুষের সঙ্গে একটি টেবিলে বসলাম আমরা। তুমি কি নিয়মিতই আসো এই পার্টিতে? একজন তরুণীকে জিজ্ঞেস করলো জর্ডান। সতর্কভাবে প্রশ্নের উত্তর দিল তরুণী, শেষবার যখন আমি এখানে এসেছিলাম সেবারই তোমার সঙ্গে দেখা হয়েছিল। আমি নিশ্চিত লুসিলের ক্ষেত্রেও ব্যাপারটি ঠিক তাই। লুসিলও এ কথায় সমর্থন জানালো। এখানে এলে সময়টা আমার ভালোই কাটে, তাই মাঝে সাঝে চলে আসি, সে বলল। শেষবার যখন এখানে এলাম একটি চেয়ারের সঙ্গে খোঁচা লেগে আমার গাউনটা ছিঁড়ে যায়। সে আমার কাছে নাম ও ঠিকানা জানতে চায়। 1 সপ্তাহের মধ্যে আমি $265 একটি নতুন গাউন পাই ক্রয়বার থেকে, উত্তেজিত কণ্ঠে বলল সে। অন্য তরুণীটি মন্তব্য করলো, একজন ব্যক্তি যখন এরকম করে ব্যাপারটা হাস্যকর লাগে আমার কাছে। মনে হয় যেন সে কারো সঙ্গে ঝামেলায় জড়াতে চাইছেন। আমি বোকার মতো প্রশ্ন করলাম, কে? তরুণীটি বলল, গ্যাটসবি। শুনেছি একবার নাকি একটা মানুষকে খুন করেছে সে। আমরা সবাই সামনের দিকে ঝুঁকে পড়লাম। শিহরণ বয়ে গেল আমাদের সবার মাঝে। লুসিল প্রতিবাদ জানালো, কথাটা যেরকম শোনাচ্ছে তেমন মোটেই না। যুদ্ধের সময় সে জার্মান গুপ্তচরের মতো ছিল অনেকটা। আমাদের টেবিলে বসা অন্য একজন বলল, তার সঙ্গে জার্মানিতে বড় হয়েছে এমন একজনের কাছ থেকে আমিও একথা শুনেছি। এবার প্রথম তরুণীর প্রতিবাদের পালা।
না, তা হতে পারে না। যুদ্ধের সময় সে আমেরিকান আর্মিতে ছিল, কিন্তু আমি নিশ্চিত সে একজন মানুষকে হত্যা করেছে। সে এবং লুসিল দুজনেই কেঁপে উঠল। আমরা সবাই পেছন ফিরে দেখলাম গ্যাটসবি চলে এসেছে কিনা, কিন্তু না, সে আসেনি। এবার জর্ডান আমাকে আমন্ত্রণ জানায় 3জন বিবাহিত দম্পতি ও একটি আন্ডার গ্রাজুয়েটকে নিয়ে গড়ে ওঠা তার গ্রুপে। শেষোক্ত জন এসেছে জর্ডানের সঙ্গী হিসেবে। পার্টিটাকে আমার কাছে বেশ সম্ভ্রান্ত মনে হচ্ছিল। ইস্ট এগের আভিজাত্য যেন নেমে এসেছে ওয়েস্ট এগে। বিরক্তিকর আধ ঘন্টা শেষে আমরা ওই গ্রুপ থেকে বিদায় নিলাম। জর্ডান আমাকে ব্যাখ্যা করলো যে এবার হোস্টের সঙ্গে আমাকে দেখা করতে হবে, কিন্তু গ্যাটসবি না জনকীর্ণ বারে না বারান্দায়। আমরা হাঁটতে হাঁটতে প্রবেশ করলাম একটি হাইগথিক লাইব্রেরিতে। একজন মাতাল মধ্যবয়স্ক লোক সেখানে সেলফের বইগুলো নেড়ে চেড়ে দেখছে। আমাদের দেখতে পেয়ে বইগুলোর ব্যাপারে জানতে চাইল সে। কি মনে হচ্ছে তোমার? আমি উত্তর দিলাম, এগুলো কেবলই বই। উত্তেজিত স্বরে সে বলল, সত্যিকারের বই? আরও জানালো সে লাইব্রেরিতে প্রবেশ করেছে এটা ভেবেই যে বই তাকে কিছুটা হলেও মাতাল থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারবে। জর্ডান জানতে চাইলো, কাজ হয়েছে? সে বলল, হ্যাঁ, কিছুটা হয়েছে, কারণ আমি তো এখানে এসেছি মাত্র 1 ঘন্টা হলো। যাই হোক, তোমাদের কি বলেছি এগুলো একদম আসল বই। আমি জবাব দিলাম, হ্যাঁ তা বলেছো। লাইব্রেরি থেকে বেরিয়ে এলাম আমরা। দেখলাম পার্টি এখনো পুরো দমে চলছে। তরুণ, যুবক, বৃদ্ধ সবাই তাল মিলিয়ে উন্মুক্ত হয়ে নাচছে। মধ্যরাতের আগেই আবহাওয়া এতটা তুঙ্গে উঠল যে বিশাল আকৃতির গ্লাসে করে এক একজন শ্যাম্পেন পান করতে শুরু করলো। এমনকি আমিও এতক্ষণে ব্যাপারটা উপভোগ করতে শুরু করেছি। আমি আর জর্ডান একটু পরেই টেবিলে বসলাম। এই টেবিলে আরও বসেছিল আমার সমবয়সী একজন লোক, একটি মেয়ে, যে অনবরত হেসে চলেছিল। লোকটি আমার দিকে তাকিয়ে হাসলো। নম্রভাবে জানতে চাইলো সে, তোমাকে চেনা চেনা মনে হচ্ছে। তুমি কি যুদ্ধের সময় 3rd ডিভিশনে ছিলে? আমি বললাম, হ্যাঁ, আমি 28তম পদাতিকে। সে বলল, এজন্যই তো ভাবছি তোমাকে এত চেনা চেনা লাগছে কেন। 1918 সালের জুন পর্যন্ত আমি 6ষ্ঠ পদাতিকে ছিলাম। এরপর আমরা কিছুক্ষণ ছোট ফরাসি গ্রামগুলোর ব্যাপারে কথা বললাম। দেখা গেল সেও কাছেই থাকে। সে আমাকে আরও জানালো মাত্র কিছুদিন আগে সে একটি হাইড্রোপ্লেন কিনেছে এবং আমি চাইলে যে কোনো সময় গিয়ে চড়ে আসতে পারি। ঠিক যখন আমি লোকটিকে তার নাম জিজ্ঞেস করতে যাব, তখনই জর্ডান আমার কাছে জানতে চাইলো এখন আমার ভালো লাগছে কিনা। উত্তর দিলাম আমি, আগের চেয়ে অনেক ভালো। তারপর সদ্য পরিচয় হওয়া মানুষটির দিকে ফিরে ব্যাখ্যা করলাম, দেখো, আমার জন্য এটি সত্যিই বড় অদ্ভুত একটা পার্টি। কেননা আমি এখন পর্যন্ত হোস্টের সঙ্গেই দেখা করতে পারলাম না, অথচ এই গ্যাটসবি নামের মানুষটা নিজে আমাকে তার সোফারের মাধ্যমে আমন্ত্রণপত্র পাঠিয়েছে। এবার লোকটি আমার দিকে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর তার মুখে হাসির রেখা ফুটে উঠল। ঘোষণা দিল সে, আমিই গ্যাটসবি। অধ্যায় 7, কে এক গ্যাটসবি? আমি সঙ্গে সঙ্গে ক্ষমা চাইলাম আমার হোস্টের কাছে। জবাবে খুব আন্তরিক একটা হাসি দিল সে বলল, আমি ভেবেছিলাম তুমি জানো দোস্ত, আমি হয়তো হোস্ট হিসেবে খুবই খারাপ। গ্যাটসবির কথায় ভদ্রতার পরিমাণ এতটা বেশি যে শুনতে খুব অদ্ভুত শোনালো। মনে হলো খুব ভেবেচিন্তে প্রতিটি শব্দ উচ্চারণ করেছে সে। এমন সময় গ্যাটসবির বাটলার ছুটে এলো, তা জানালো শিকাগো থেকে একটি ফোন কল এসেছে। শুনে উঠে দাঁড়ালো গ্যাটসবি, বাউ করলো আমাদের উদ্দেশ্যে। যে কোনো কিছু দরকার হলে আমাদের লোকদের বলো দোস্ত। যাওয়ার আগে আমাকে বলল সে, ক্ষমা করো আমাকে, এখন একটু যেতে হবে, পরে আবার দেখা হবে। জর্ডানকে জিজ্ঞেস করলাম, কে এই লোকটা? আমি খুবই আশ্চর্য হয়েছি। আমার ধারণা ছিল গ্যাটসবি কোনো মধ্যবয়স্ক ভদ্রলোক। সাদাসিধে জবাব দিল জর্ডান, যদিও একবার সে আমাকে জানিয়েছে যে তার পড়াশোনা অক্সফোর্ডে। হাই তুলে ঘোষণা দিল সে, কিন্তু আমার এই কথা বিশ্বাস হয় না। আমি জিজ্ঞেস করলাম, কেন? জর্ডান বলল, জানি না ঠিক, আমার মনে হয় আর কি। জর্ডানের বলার ধরনটা অনেকটা সেই হলুদ পোশাকধারী তরুণের মতো শোনালো যে বলেছিল, আমার মনে হয় সে একটা লোককে খুন করেছে। সব মিলিয়ে খুব অবাক লাগলো আমার। কে এই গ্যাটসবি? আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে গ্যাটসবির মতো যুবকরা হুট করে কোথাও না কোথাও থেকে উদয় হয় না। লং আইল্যান্ডের মতো জায়গা ও প্রাসাদও কেনে না। আমার এটা ভালো লাগে যে সে এরকম বড় বড় পার্টির আয়োজন করে। জর্ডান বলে চলল, ছোটোখাটো পার্টিতে বড় পার্টিগুলোর মতো প্রাইভেসি থাকে না, আবার চাইলেই কারোর সঙ্গে খুব ঘনিষ্ঠও হওয়া যায় না। হঠাৎ করে বেস ড্রাম বেজে উঠল। অক্সরেটের লিডার চিৎকার করে ঘোষণা দিল, এবার তারা মিস্টার গ্যাটসবির অনুরোধে মিস্টার ভ্লাদিমির টস্টফের সর্বশেষ সঙ্গীতটি বাজবে। সে আরও জানালো, এটির নাম জ্যাজ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড, এবং ইতিমধ্যেই কার্নেগি হলে হইচই ফেলে দিয়েছে এটি। গান বাজাতে শুরু করলো। আমি খেয়াল করলাম গ্যাটসবি মার্বেলের সিঁড়ির উপর দিকে একা দাঁড়িয়ে আছে, আগত অতিথিদের দেখছে। আমি তার মন্দ কিছুই লক্ষ্য করলাম না। আমার মনে হলো নিজেকে অন্যদের থেকে আলাদা করে রাখার কারণ কি এটি যে সেও সবার মতো পান করছে না। তার অতিথিরা যতই বুনো আচরণ করছে, তার নিজের আচরণ যতটাই যথাযথ মনে হচ্ছে। সে একা দাঁড়িয়ে আছে এবং কেউ তার সঙ্গে নাচছে না। আমার চিন্তার শেদ পড়ল বাটলারের আগমনে। সে এসে জর্ডানকে জানালো গ্যাটসবি তার সঙ্গে কথা বলতে চায়। প্রচণ্ড বিস্মিত হলো জর্ডান, তবে ঠিকই বাটলারকে অনুসরণ করে ভেতরে গেল সে। আমি খেয়াল করলাম রাত 2টো বেজে গেছে, তাই আমিও প্রাসাদের ভিতরে যাওয়ার মনস্থির করলাম। সেখানে গিয়ে দেখলাম এখনও পার্টিতে আছে এমন মহিলারা সবাই তার স্বামীর সাথে ঝগড়া করছে। কেউ তো শিগগিরই বাড়ি ফিরতে চায় না,
কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল প্রত্যেককে তাদের স্বামী পাজাকালো করে নিয়ে যাচ্ছে। তারাও কিন্তু কম যায় না, সামনে লাথি মেরে চলছে তাদের স্বামীদের। আমি আর আমার টুপির জন্য অপেক্ষা করেছিলাম। যখন লাইব্রেরির দরজা খুলে গেল এবং জর্ডানকে সঙ্গে করে বেরিয়ে এলো গ্যাটসবি খুব আন্তরিকতার সঙ্গে, কিন্তু যখনই সবাই তার দিকে এগিয়ে গেল বিদায় জানাতে, তার আচরণে কৃত্রিম ভদ্রতার মুখোশ ফিরে এলো। জর্ডানের বন্ধুরা সবাই তাকে ডাকছিল, কিন্তু এক মুহূর্তের জন্য সে থেমে গেল। আমার সঙ্গে করমর্দন করে কানে কানে ফিসফিস করে বলল, ভেতরে বসে খুবই আজব কিছু ব্যাপার শুনেছি। কতক্ষণ ছিলাম আমরা ভেতরে? জানালাম আমি 1 ঘন্টা। আমি কথা দিয়েছি কথাগুলো গোপন রাখবো, কিন্তু তোমাকে এসে সেটা বলে দিচ্ছি। এটুকু বলে জর্ডানকে কিছু একটা বলেছি, বলে পরে আমাকে তার সঙ্গে দেখা করতে বলল জর্ডান। তাড়াহুড়ো করে যাচ্ছিল সে, তাকে থামিয়ে অন্তত একটু জেনে নিতে পারতাম যে ফোন বুকে খালা মিসেস শিগার্নি হাওয়ার্ডের নামে রেজিস্টার্ড রয়েছে তার নম্বর। আমার লজ্জা লাগছিল যে প্রথমবার এসেই আমি এতটা সময় নিয়েছি। তাই আমি গ্যাটসবির কাছে গিয়ে আবারও ক্ষমা চাইলাম আগে তাকে চিনতে না পারায়। কিন্তু গ্যাটসবি ফের আমাকে বলল এসব নিয়ে চিন্তা না করতে। ভুলে যেও না, আগামীকাল সকাল 9টায় কিন্তু আমাদের হাইড্রোপ্লেনে ওড়ার কথা আছে, আমাকে মনে করিয়ে দিল সে। আবারও আমাদের কথার মাঝে ব্যাঘাত ঘটালো তার বাটলার। বলল, ফিলাডেলফিয়া আপনাকে ফোনে চাইছে স্যার, এক্ষুনি যাচ্ছি আমি, বাটলারকে বলল গ্যাটসবি। তারপর আমাকে বলে গেল, শুভরাত্রি দোস্ত। গ্যাটসবির বাড়ি থেকে যখন বেরোলাম আমার জন্য এক নতুন বিস্ময় অপেক্ষা করেছিল। ওই বাড়ি থেকে মাত্রই একটি গাড়ি বেরিয়েছিল, সেটা রাস্তার পাশে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। সেটির হুইলটাও খোয়া গেছে। গাড়ির রাস্তার পাশের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগেছিল। হঠাৎ করে গাড়ির ভেতর থেকে একজন লোক বেরিয়ে এলো, পরখ করে দেখলো তাদের গ্যাস ফুরিয়ে গেছে কিনা। অন্য একজন তাকে ব্যাখ্যা করলো গাড়ির হুইল খুলে এসেছে, পরামর্শ দিলছে ওটাকে ঠিক করো। জবাব এলো, কিন্তু হুইলটা তো একেবারেই খুলে গেছে। আমি ঠিক করলাম ওখান থেকে সরে আসবো। এসব অদ্ভুত ব্যাপার স্যাপারে আর জড়ানোর কোনো মানে হয় না। নিজের বাড়িতে ফিরে আমি গ্যাটসবির প্রাসাদের দিকে তাকালাম। চাঁদের আলো ঠিক ওটার গায়ের উপর প্রতিফলিত হচ্ছে, কিন্তু এত উজ্জ্বলতার মাঝেও ওটাকে একাকী ও বিচ্ছিন্ন মনে হয়। গ্যাটসবি পড়ছে একা দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ মূর্তির মতো, তার হাত অবশ্য ভদ্রতা করে উপরে ওঠানো বিদায় জানাবার ভঙ্গিতে। এতক্ষণ যেটুকু লিখেছি সেটা আবারও পড়ে দেখে বুঝতে পারছি আমি আসলে পৃথক 3টি রাতের বর্ণনা দিয়েছি, যেগুলোর মধ্যে সময়ের ব্যবধান ছিল অনেক সপ্তাহ করে। এগুলো প্রতিটিই ছিল বিচ্ছিন্ন ঘটনা, এবং আমি যখন নিজের কাজেই ব্যস্ত ছিলাম তখন এসব কিছুই আমার মাথায় ছিল না। ক্রমশ নিউ ইয়র্কের জীবনে মানিয়ে নিচ্ছিলাম আমি, ভালোও লাগছে। তবু মাঝে মাঝে একটু একাকিত্বে ভুগতাম। মাঝে অনেক দিনই আমার জর্ডানের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, কিন্তু তারপর আবার একদিন তার সঙ্গে যোগাযোগ হলো। সামাজিক পরিসরে তাকে সঙ্গ দিতে আমার বেশ ভালো লাগতো। হাজার হোক সে একজন গলফ চ্যাম্পিয়ন এবং সকলেই তাকে চেনে। তবে জর্ডানের প্রতি আমার মনে যে অনুভূতি জাগ্রত হয়েছিল সেটাকে ঠিক ভালোবাসা বলা যাবে না, স্রেফ এক ধরনের কৌতূহল ছিল যা ফুরানোর নয়। আমরা একই সঙ্গে ওয়ারউইকে একটি হাউস পার্টিতে গিয়েছিলাম। সেখানে জর্ডান বৃষ্টির মাঝে একটি ধার করা গাড়ি ফেলে রেখে গিয়েছিল এবং সেটি নিয়ে মিথ্যে বলেছিল। তখন হঠাৎ করে ডেইজির বাড়িতে গিয়ে তাকে নিয়ে শোনা একটি ব্যাপার আমার মনে পড়ে গেল, যেটি এতদিন আমার খেয়াল ছিল না। ব্যাপারটা এমন যে তাকে নিয়ে একবার বিশাল একটা স্ক্যান্ডাল হয়েছিল। অভিযোগ উঠেছিল কোন একটি গলফ টুর্নামেন্টের সেমিফাইনালে নাকি সে হাতে ধরে একটি বল সরিয়েছিল। স্ক্যান্ডালটা সংবাদপত্রে পাতা পর্যন্ত প্রায় পৌঁছে গিয়েছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে তার ধামাচাপা পড়ে যায়। সাক্ষীদের মধ্যে একজন তার বক্তব্য উঠিয়ে নেয়, অন্যজনও স্বীকার করে যে তার দেখায় ভুল হয়ে থাকতে পারে। এসব থেকে আমার মনে ধারণা জন্মালো জর্ডান বুদ্ধিমান মানুষদের সঙ্গ এড়িয়ে চলে এবং সে এতটাই অসৎ যে শুধরানোর অযোগ্য। তবে আমার এতে কিছু যায় আসেনি, কেননা একজন নারীর মাঝে অসততা তো অনেকটা গ্রহণযোগ্য ব্যাপার। তবু প্রত্যেকেরই তা কোনো না কোনো একটা গুণ থাকে যা তাকে অন্যদের চেয়ে আলাদা করে দেয়। আমার ক্ষেত্রে সেই গুণটি হলো আমার সততা, আর সেখানেই আমি ছিলাম জর্ডানের চেয়ে সম্পূর্ণ আলাদা। চ্যাপ্টার 8, গ্যাটসবির সঙ্গে লাঞ্চ। এদিকে অল্প বয়সী নারীরা কিন্তু গ্যাটসবিকে নিয়ে মুখরোচক আলোচনা চালিয়ে গেল। কারো ভাষ্যমতে সে একজন চোরাকারবারি, আবার কেউ কেউ বিশ্বাস করে যে সে সত্যিই একজন খুনি। কিন্তু পেছনে পেছনে তাকে নিয়ে যতই রটনা থাকুক না কেন, পুরো গ্রীষ্ম জুড়ে তার প্রাসাদে গণমান্য অতিথিদের ভিড় লেগেই থাকতো। এরই মধ্যে একদিন গ্যাটসবির মনে হলো আমাকে ডাকবে, তাই আমার বাড়ির সামনে এসে গাড়ির হর্ন বাজাতে থাকলো, যতক্ষণ না আমি ভেতর থেকে বেরিয়ে আসি। সুপ্রভাত দোস্ত, আমাকে দেখে বলে এসে উঠলো, আজকে তুমি আমার সঙ্গে লাঞ্চ করছো, তাই ভাবলাম আগে তোমাকে নিয়ে শহরটা একটা চক্কর দিয়ে আসবো। আমি না চাইতেও মুগ্ধ দৃষ্টিতে তার গাড়িটির দিকে চেয়ে রইলাম। চমৎকার ক্রিম রঙা গাড়িটি সূর্যের আলোয় চকচক করছে। গাড়িতে করে যখন আমরা যাত্রা শুরু করলাম বুঝতে পারলাম গ্যাটসবির সঙ্গে কথোপকথন চালিয়ে যাওয়া আগের মতো দুরূহ। এর আগেও বিগত 1 মাসে আমি অন্তত
অর্ধ ডজনবার তার সঙ্গে কথা বলেছি। সেই অভিজ্ঞতায় দেখেছি ভারিক্কি শব্দ চয়নে শুরু করে সে বেশিরভাগ বাক্যই অর্ধসমাপ্ত রেখে দেয়। আমার কাছে সে জানতে চেয়েছে তাকে আমার কেমন মনে হয়, আর আমি ধানাই পানাই যা মাথায় এসেছে আউড়ে বলে গেছি। এক পর্যায়ে গ্যাটসবি নিজে থেকে তার জীবনের গল্প আমাকে বলতে শুরু করে। হয়তো ভয় পেয়েছে, তা না হলেও অন্যের মুখ থেকে শোনা কথায় আমি তার সম্পর্কে ভুল ধারণা পাবো। আমি মিডল ওয়েস্টে এক ধর্নাঢ্য পরিবারে জন্মগ্রহণ করি, সে বলতে শুরু করে। আমার পরিবারের সকলেই এখন মৃত। পারিবারিক প্রথা অনুসরণ করে আমি অক্সফোর্ডে পড়তে গিয়েছি, তারপর আমার পূর্বপুরুষদের মতোই আমেরিকায় বড় হয়েছে। আমি এবার বুঝতে পারলাম কেন জর্ডান এত নিশ্চিত যে অক্সফোর্ডের ব্যাপারে গ্যাটসবি মিথ্যে কথা বলছে। অক্সফোর্ডের প্রসঙ্গটা সে এত দ্রুত শেষ করে দিল যেন কোনো একটা কারণে সে এই ব্যাপারে বিব্রত। আমার মনে তখন প্রশ্ন উকি দিল, আসলেই লোকটার মধ্যে খারাপ কিছু আছে কিনা। মিডল ওয়েস্টের কোন জায়গায় তোমার জন্ম জানতে চাইলাম আমি। সে উত্তর দিল, স্যান ফ্রান্সিসকো। আমার পরিবারের সবাই মারা গেলেও উত্তরাধিকার সূত্রে প্রচুর ধন সম্পদের মালিক হয়েছি আমি। এক মুহূর্তের জন্য আমার মনে হলো সে হয়তো মজা করছে, কিন্তু না, তার কথাবার্তার ভঙ্গি সিরিয়াসই লাগলো। এরপর আমি অল্প বয়সী রাজার মতো ইউরোপের সব গুরুত্বপূর্ণ রাজধানীতেই থেকেছি, যেমন রোম, ভেনিস ও প্যারিস। আমি বিভিন্ন ধরনের রত্ন পাথর সংগ্রহ করেছি, বিশেষত রুবি। এছাড়া স্বীকার করেছি, শিল্পরসে ঝুঁকেছি, আর চেষ্টা করেছি অতীতের দুঃখময় স্মৃতিগুলোকে ভুলে থাকতে। আমি খুব করে চেষ্টা করতাম হাসি আটকাতে। যেসব কথা বলছিল তা কল্পনা করতেও আমার কাছে অদ্ভুত ঠেকছিল। গ্যাটসবি বলে চলল, যখন যুদ্ধ শুরু হলো আমি যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি মারা যেতে, কিন্তু দেখা গেল আমার কই মাছের প্রাণ। আমি যুদ্ধে যোগ দিই ফার্স্ট লেফটেন্যান্ট হিসেবে এবং 2টি মেশিনগান ডিভিশনের নেতৃত্ব দিয়েছি আর্গন ফরেস্টের গহীনে। সেটির 8 মাইলের মধ্যে কোনো পদাতিক বাহিনী ছিল না। আমরা ছিলাম মোট 130 জন, আর আমাদের সঙ্গে ছিল 16টি লুইস গান। 2 দিন 2 রাত ওই জঙ্গলে আটকে ছিলাম আমরা। অবশেষে যখন পদাতিক বাহিনী পৌঁছালো, মৃতদের মধ্যে 3টি জার্মান ডিভিশন আবিষ্কার হলো। আমাকে পদোন্নতির মাধ্যমে মেজর বানানো হলো। সকল মিত্র সরকারই আমাকে খেতাব দিয়েছে, এমনকি ছোট্ট মন্টেনেগ্রো। হাসলো গ্যাটসবি, গর্বের সেই হাসি, কেননা সে ছিল মন্টেনেগ্রোর স্বাধীনতা সংগ্রামের এক অবিচ্ছেদ্য অংশ। আমার হাতে রিবনে জড়ানো একটি পদক তুলে দিল সে। গ্যাটসবি ঘোষণা করলো, মন্টেনেগ্রো সরকার এটি দিয়েছে। হতভম্ব হয়ে গেলাম আমি, কারণ পদকটিকে দেখে সত্যিকারের মনে হচ্ছে। পড়লাম আমি, মেজর জে গ্যাটসবিকে অসীম সাহসিকতার জন্য। এছাড়া অক্সফোর্ডের পাঠরত দিনগুলোর একটি শ্রামক ছবি দেখালো আমাকে সে। ছবিতে দেখা যাচ্ছে ক্রিকেট ব্যাট হাতে ধরে সে আছে আরও জনাছয়েক তরুণ ব্লেজার পরিহিত অবস্থায়। জানালো গ্যাটসবি, আমার বাঁ পাশের ছেলেটা এখন আর্ল অফ ডনকাস্টার। যা বলেছে সব কিছুই সত্যি। তাহলে ভাবলাম আমি তোমাকে এতক্ষণ ধরে এগুলো জানালাম কারণ তোমার কাছ থেকে একটি বড়সড় সাহায্য চাই আমি। গ্যাটসবি বলল, আমি চেয়েছি তুমি যেন আগে থেকে বুঝতে পারো আমি কোনো অকর্মার ঢেকি নই। নিজেকে এই এত অপরিচিত মানুষে পরিবেষ্টিত রাখি আমি শুধু নিজের ব্যথা বাঁধানোর কথা ভুলে থাকতে। আজ বিকেলে চায়ের আসরে যখন মিস বেকারের সঙ্গে তোমার দেখা হবে, তখন সেসব বেদনার কথা তুমি জানতে পারবে। জিজ্ঞেস করলাম আমি, তুমি কি মিস বেকারের প্রেমে পড়েছ? না দোস্ত, প্রেমে পড়িনি আমি, প্রতিবাদ জানালো গ্যাটস। কিন্তু সে রাজি হয়েছে তোমার সঙ্গে এই প্রসঙ্গে কথা বলতে। আমি যতটা না কৌতূহল বোধ করেছিলাম তার চেয়ে বেশি বিরক্ত হচ্ছিলাম। গ্যাটসবিকে নিয়ে আলোচনার জন্য আমি জর্ডানকে চায়ের নিমন্ত্রণ জানাইনি, এবং আমার খারাপ লাগছিল এটি ভেবে যে আমি তার অভিশপ্ত লনে পা রেখেছি। এরপর গ্যাটসবি আর কোনো কথা বলল না। একটু পরেই আমরা ছায়ের উপত্যকা পার করলাম এবং এক ঝলকের জন্য আমি মিসেস উইলসনকে দেখলাম। উম্মাদের মতো কাজ করে চলছে গ্যারেজ পাম্পে। প্রচণ্ড গতিতে আমরা লং আইল্যান্ডের অর্ধেক অতিক্রম করে ফেলেছি। যখন আমাদের পাশে মোটরসাইকেল আরোহী এক পুলিশের আবির্ভাব ঘটেছে, গ্যাটসবি গাড়ির গতি কমালো। ওয়ালেট থেকে একটি সাদা কার্ড বের করলো এবং পুলিশের নাকের সামনে সেটি নাচালো। টুপি ঠিক করতে করতে বলল পুলিশটি, ঠিক আছে স্যার, এখন থেকে আমি আপনার গাড়ির কথা স্মরণ রাখব। আজকের জন্য দুঃখিত। ফের যখন গ্যাটসবি গাড়ি চালু করলো, আমি জিজ্ঞেস করলাম, ওটা কি অক্সফোর্ডের ছবি ছিল? গ্যাটসবি উত্তর দিল, আমি একবার কমিশনারকে একটি সাহায্য করেছিলাম। তারপর থেকে প্রতি ক্রিসমাসে সে আমাকে কার্ড পাঠায়। দুপুরবেলা আমরা একটি রেস্তোরাঁয় ঢুকলাম লাঞ্চের জন্য। গ্যাটসবি আমাকে মিস্টার উইলফসহাইমের সঙ্গে পরিচয় করিয়ে দিল। সে ছিল ছোটোখাটো গড়নের একটি ইহুদি, যার নাকটা চ্যাকটা এবং ঠিক সেই নাকের মধ্যে বড় বড় লোম গজিয়েছে। মিস্টার উইলফসহাইম মন্তব্য করলো, এই রেস্তোরাঁটি চমৎকার, কিন্তু রাস্তার অন্য পাশের দ্য ওল্ড মেট্রোপল রেস্তোরাঁটি দেখে তার বেশি ভালো লেগেছিল, কেননা সেটি ছিল পুরনো স্মৃতিতে পরিপূর্ণ। সে আরও স্মরণ করলো কিভাবে রোজি রোসেনথালের মতো তার কিছু বন্ধুকে রেস্তোরাঁর ঠিক বাইরেই গুলি করে হত্যা করা হয়েছিল। কিন্তু এরপর যখন খাবার চলে এলো, নেকড়ের মতো সে হামলে পড়লো তার উপর। অন্য সব কথাই বেমালুল ভুলে গেল। গ্যাটসবি আমার কাছে ক্ষমা চাইলো। আমি দুঃখিত যদি সকালে আমার কথা শুনে তুমি রাগ হয়ে থাকো। উত্তর দিলাম আমি রহস্য পছন্দ করি না। আমাকে সত্যি করে সব কিছু খুলে বলো, কেন মিস বেকারকে দিয়ে এগুলো বলাতে হবে?
গ্যাটসবি বলল, এখানে রহস্যের কিছু নেই। তুমি নিশ্চয়ই জানো মিস বেকার একজন খেলোয়াড় এবং কখনই সে অপ্রত্যাশিত কোনো কাজ করবে না। এরপর আচমকাই সে নিজের ঘড়ির দিকে তাকিয়ে চেয়ার থেকে লাফিয়ে উঠল এবং ঘর থেকে চলে গেল। ব্যাখ্যা করলো মিস্টার উইলফসাইম, তাকে একটি টেলিফোন কল করতে হবে। খুব ভালো লোক সে, তাই না? সুপুরুষ এবং সত্যিকারের ভদ্রলোক। ছোট্ট করে উত্তর দিলাম আমি, হ্যাঁ। ইংল্যান্ডের অক্সফোর্ড কলেজে গিয়েছে সে, মিস্টার উইলফসাইম বলল। অক্সফোর্ড কলেজ কি জানো তো? আমি বললাম, শুনেছি এটার ব্যাপারে। এটা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত কলেজগুলোর মধ্যে একটা, জানালো সে। আমি এবার তার কাছে জানতে চাইলাম, গ্যাটসবিকে অনেক লম্বা সময় ধরে চেনেন নাকি? জবাবে সে বলল, গ্যাটসবিকে চেনে অনেক বছর আগ থেকেই, যদিও বন্ধুত্ব হয়েছে যুদ্ধের পর। মাত্র 1 ঘন্টার একটি আলাপচারিতার মাধ্যমেই সে বুঝে গিয়েছে গ্যাটসবি হলো শ্রেষ্ঠতম মানবদের একজন। এরপর সে প্রসঙ্গ বদলালো। আমি খেয়াল করলাম তুমি আমার আগের আস্তিনের বোতামের দিকে তাকাচ্ছ। আসলে কিন্তু আমি আগে তাকাইনি, তবে এবার তাকালাম। আজব আকৃতির দাঁত দিয়ে বানানো বোতামগুলো, যা আমার কাছে খুবই চেনা চেনা মনে হলো। গর্বের সঙ্গে জানালো সে, উৎকৃষ্ট মানুষের দাঁত দিয়ে বানানো। আমি বললাম, দারুণ ব্যাপার তো। অবশ্যই গ্যাটসবি নারীদের ব্যাপারে খুবই সচেতন। আমাকে ফের অবাক করে দিয়ে সে বলল, কখনো কোনো বন্ধুর বউয়ের দিকে নজর দেবে না গ্যাটসবি। এই কথার প্রাসঙ্গিকতা কি ভাবতে লাগলাম আমি, কিন্তু এরই মধ্যে গ্যাটসবি টেবিলে ফিরে এলো। ঢকঢক করে কফিটুকু গলধকরণ করে উঠতে দাঁড়ালো মিস্টার উইলফসাইম। ধন্যবাদ জানালো লাঞ্চের জন্য। বলল, সে 50 বছরের বুড়ো, তাই তার মনে হয় আমাদের মতো যুবকদের একা ছেড়ে দেওয়া উচিত, যাতে আমরা খেলাধুলা, নারী বা এ ধরনের আগ্রহের বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলাপ করতে পারি। গ্যাটসবি মন্তব্য করলো, মানুষটা খুবই আবেগপ্রবণ। আমি প্রশ্ন ছুড়ে দিলাম, অভিনয় করে নাকি সে? গ্যাটসবি জানালো, উইলফসাইম হলো একজন জুয়ারি, যে 1919 সালে ওয়ার্ল্ড সিরিজ ফিক্স করেছিল। আমি জিজ্ঞেস করলাম, এখনও জেলে যায়নি সে? খুবই অবাক হয়েছে গ্যাটসবির কথা শুনে। নিষ্পৃহ স্বরে উত্তর দিল গ্যাটসবি, এত চালাক লোককে ধরা মুশকিল। এরপর যখন বিল এলো, আমি জোর করলাম যে আমি সেটি পরিশোধ করব। তারপর হঠাৎ করে আমি রেস্তোরাঁয় টম বুকাননকে দেখতে পেলাম এবং হ্যালো বলতে এগিয়ে গেলাম তার দিকে। কৈফিয়ত চাইলো টম, এতদিন কোথায় ছিলে তুমি? তুমি ফোন করনি বলে ডেইজি রেগে আগুন হয়ে আছে। আমি টমকে গ্যাটসবির সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। তারা দুজন করমর্দন করলো। তবে আমি লক্ষ্য করলাম গ্যাটসবির চোখে মুখে অস্বস্তির ছাপ। টম জিজ্ঞেস করলো, খাওয়ার জন্য এত দূরে এসেছো তোমরা? ব্যাখ্যা করলাম, লাঞ্চে মিস্টার গ্যাটসবির সঙ্গে দেখা করেছি আমি। তারপর পিছন ফিরে দেখলাম গ্যাটসবি উধাও হয়ে গেছে। চ্যাপ্টার 9, গ্যাটসবির প্রস্তাব। ওই দিন বিকেলেই প্লাজা হোটেলের টি গার্ডেনে জর্ডানের সাথে দেখা করলাম আমি। সেটা ছিল 1917 সালের অক্টোবর। শুরু করলো জর্ডান। আমার বয়স তখন হবে 16 বছর। একবার ডেইজির বাড়িতে গিয়ে আমি তাকে এক তরুণ লেফটেন্যান্টের সঙ্গে কথা বলতে দেখি। ডেইজি ছিল আমার চেয়ে 2 বছরের বড় এবং লুইসভিলের সবচেয়ে জনপ্রিয় তরুণী। শহরের সব তরুণ একে অন্যের সঙ্গে লড়াই করত তার মনোযোগ আকর্ষণের জন্য, কিন্তু ডেইজি ও সেই তরুণ নিজেদের আলাপে সেদিন এতটাই মগ্ন ছিল যে আমি তাদের 5 ফুট দূরত্বে আসার আগ পর্যন্ত আমাকে তারা লক্ষ্যই করেনি। সেই তরুণ অফিসারটির নাম ছিল জে গ্যাটসবি। সে ডেইজির দিকে ঠিক সেভাবেই তাকিয়েছিল যেভাবে মেয়েরা চায় কোনো ছেলে তাদের দিকে তাকাক। সেদিনের পর অবশ্য 4 বছর আমি আর ওই তরুণকে দেখিনি। এমনকি লং আইল্যান্ডে এসে আমার সঙ্গে যখন তার দেখা হলো, তখনও আমি বুঝতে পারিনি এই সেই তরুণ। এরপর তো আমি বিভিন্ন টুর্নামেন্ট খেলা শুরু করছিলাম, তাই ডেইজির সঙ্গে খুব কমই দেখা হতো। তবে শুনেছিলাম তার পরিবার তাকে ওই তরুণের সঙ্গে কথা বলতে দিত না, তাদের মেলামেশা বন্ধ করে দিয়েছিল। এর কিছুদিন পর ডেইজি স্বাভাবিক হয়ে যায় এবং শিকাগোর টম বুকাননকে বিয়ে করে ফেলে। ওরকম ধুমধাম করে কাউকে বিয়ে করতে আগে আর দেখিনি লুইসভিল। 4টি প্রাইভেট গাড়িতে চেপে মোট 100 জনকে নিয়ে বিয়ে করতে আসে বর। মলব্যাক হোটেলের গোটা 1 ফ্লোর ভাড়া করা হয় তাদের জন্য। বিয়ের একদিন আগে টম ডেইজিকে $3.5 লাখ একটি মুক্তার মালা উপহার দেয়। আমি ছিলাম ওই বিয়েতে ব্রাইডসমেড। ব্রাইডাল ডিনারের 1 ঘন্টা আগে আমি ডেইজির ঘরে গিয়ে দেখি সে পান করে পারমাতাল হয়ে আছে। তার এক হাতে ছিল ধরা একটি বোতল, অন্য হাতে একটি চিঠি। ডেইজি আমাকে অনুরোধ জানায় মুক্তার মালাটি টমকে ফিরিয়ে দিতে এবং জানাতে সে মুখ পরিবর্তন করে ফেলেছে। এরপর সে কাঁদতে আরম্ভ করলো। আমি তাকে ঠান্ডা পানিতে গোসল করিয়ে দেই এবং এর আধা ঘন্টা পর সে ব্যাপারটা ভুলে যায়। এর পরের সন্ধ্যায় বিয়েটা হয়ে যায় এবং ডেইজি ও টম সাউথ সি ট্যুরে চলে যায়। তারা ফেরার পর যখন আমাদের সান্তা বারবারায় দেখা হয়, আমি ডেইজিকে এক নতুন রূপে দেখি। আগে কখনো কোনো মেয়েকে তার স্বামীর প্রেমে এতটা পাগল হয়ে থাকতে দেখিনি। মনে হয়েছিল তারা দুজনেই বুঝি একে অন্যের প্রেমে পাগল হয়ে আছে। কিন্তু আমি সান্তা বারবারা ছাড়ার 1 সপ্তাহ বাদে টম একটি দুর্ঘটনার শিকার হয়। সেদিন গাড়িতে তার সঙ্গে যে মেয়েটা ছিল তার হাত ভেঙে যায় এবং ঘটনাটা খবরের কাগজেও চলে আসে। সান্তা বারবারায় টম আর ডেইজি যে হোটেলে ছিল, মেয়েটি ছিল সেখানকার পরিচারিকা। এই পর্যন্ত বলে একটু বিশ্রাম নিতে থামে জর্ডান। এরপর আবার শুরু হয়। এরপর
ডেইজির ঘরে একটি মেয়ে হয় এবং তারা ফ্রান্সে চলে যায়। সেখানে তারা 1 বছর থাকে এবং গোটা ইউরোপে ঘুরে বেড়ায়। তারপর অবশেষে তারা শিকাগোয় থিত হয়। ডেইজি খুব জনপ্রিয় ছিল, কিন্তু কখনো তার নামে কোনো স্ক্যান্ডাল ছাড়ায়নি। 6 সপ্তাহ আগে ডেইজির কানে গ্যাটসবির নামটা যায়। যখন আমি ওর ব্যাপারে জানতে চাইছিলাম, তুমি চলে আসার পর সে আমাকে ঘুম থেকে জাগায় এবং জানতে চায় আমি কার সম্পর্কে কথা বলছি। আমি যখন গ্যাটসবির বর্ণনা দিই, সে বলে যে সে নিশ্চিত এই লোকটিকে সে একসময় চিনত। আমি এরও অনেক পরে 2 আর 4 মেলাতে পারি যে গ্যাটসবি হলো সেই তরুণ অফিসার। আমরা প্লাজা ত্যাগ করে সেন্ট্রাল পার্কের ভিতর দিয়ে ভিক্টোরিয়া যাই। আমি বললাম, কি কাকতালীয় ব্যাপার যে আবারও তারা একে অন্যের এতটা কাছাকাছি থাকবে। জর্ডান বলল, ব্যাপারটা কাকতালীয় না, গ্যাটসবি জেনে বুঝেই প্রাসাদটা কিনেছে যেন সে ডেইজির কাছাকাছি থাকতে পারে। আমার মনে পড়ে গেল যেদিন গ্যাটসবিকে আমি প্রথম দেখেছিলাম, সে আকাশের তারার দিকে উদাসভাবে তাকিয়েছিল। সে আমাকে অনুরোধ জানিয়েছে যেন তুমি ডেইজিকে তোমার বাড়িতে আমন্ত্রণ জানাও। জর্ডান বলল, এরপর সে চায় তোমার বাড়িতে আসতে। আমার খুবই অদ্ভুত লাগলো শুনে যে গ্যাটসবি আস্ত একটা প্রাসাদ কিনেছে ডেইজির কাছাকাছি থাকতে, কিন্তু তারপর কিনা সে ডেইজির সঙ্গে দেখা করবে এক অপরিচিত বাড়ির বাগান। আমি জানতে চাইলাম, সে যদি স্রেফ এতটুকুই চায় তাহলে আমাকে এত পুরনো কাসুন্দি শোনানো হলো কেন? জর্ডান জবাব দিল, তোমাকে বুঝতে হবে সে ভয় পাচ্ছে। সে বহুদিন ধরে এই সুযোগের অপেক্ষায় থেকেছে এবং সে ভেবেছে এমন আজব অনুরোধে তুমি হয়তো রাগ করতে পারো। সে বরং তোমাকেই কেন বলেনি এই সাক্ষাতের বন্দোবস্ত করতে। আমি ফের জিজ্ঞেস করলাম, আমার মনের খচখচানি এখনও দূর হচ্ছে না। সে যায় ডেইজি তার বাড়িটা দেখুক। জর্ডান ব্যাখ্যা করলো, তোমার বাড়ি তো গ্যাটসবির প্রাসাদের ঠিক পাশেই। সে আশা করেছিল ডেইজি হয়তো তার কোনো একটি পার্টিতে আসবে, কিন্তু ডেইজি কখনো আসেনি। তারপর সে জনে জনে জিজ্ঞাসা করতে শুরু করেছে তারা কেউ ডেইজিকে চেনে কিনা। আর তারপর যেই না জানতে পারলো আমি ডেইজির কাছের মানুষ, অমনি সে আমায় আমন্ত্রণ জানালো। কিন্তু পরে সে এই বুদ্ধিও বাতিল করে দিতে চায় যখন জানতে পারে তুমিও টম ভালো বন্ধু ছিলে। আমি জর্ডানের হাত ধরি এবং তাকে বলি ডিনারে আসতে। আমি এখন ডেইজি বা গ্যাটসবি কাউকে নিয়েই ভাবছি না, আমি শুধু ভাবছি জর্ডানকে নিয়ে। কানে ফিসফিস করে জর্ডান, জীবনে ডেইজির আরও ভালো কিছু প্রাপ্য, কিন্তু সে কি চায় গ্যাটসবির সঙ্গে দেখা করতে? আমি জিজ্ঞেস করি। তার জানার কথা নয় সে চায় কি না। জর্ডান বলল, গ্যাটসবি এটা চায় না, সে চায় তুমি ডেইজিকে তোমার বাড়িতে চায়ের নিমন্ত্রণ জানাও। চ্যাপ্টার 10, ডেইজির সঙ্গে গ্যাটসবির দেখা। সেদিন রাতে আমি যখন 2টোর সময় বাড়ি ফিরলাম, আমার মনে হলো আমার বাড়িতে বুঝি আগুন লেগেছে, কিন্তু অচিরেই বুঝতে পারলাম আমার বাড়িতে কিছু হয়নি। স্রেফ গ্যাটসবির প্রাসাদের সেলার থেকে টাওয়ার পর্যন্ত আলোয় আলোকিত হয়ে আছে। আমার ট্যাক্সি ছেড়ে দেওয়ার পর দেখলাম গ্যাটসবি হেঁটে আসছে আমার দিকেই। আমি মন্তব্য করলাম, তোমার বাড়ি ওয়ার্ল্ডস ফেয়ারের মতো দেখাচ্ছে। গ্যাটসবি আমাকে আমন্ত্রণ জানালো তার গাড়িতে চেপে ওই মুহূর্তে কোনো আইল্যান্ডে যাওয়ার জন্য। আমি তার প্রস্তাবে ফিরিয়ে দিলাম, কারণ ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গেছে। এরপর সে আমাকে বলল অন্তত সুইমিং পুলে দুজনে মিলে ডুব দিতে, কিন্তু আমি আবারও না বললাম। আমার ঘুম দরকার ছিল। তাকে জানালাম মিস বেকারের সঙ্গে কথা হয়েছে আমার। আমি আগামীকাল ডেইজিকে কল দিয়ে চায়ের নিমন্ত্রণ জানাবো। গ্যাটসবি নিস্পৃহ স্বরে বলল, সে চায় না আমার কোনো অসুবিধা হোক। আমি জানতে চাইলাম তোমার কোন দিন সুবিধা হবে? সে উত্তর দিল, তোমার যেদিন সুবিধা আমারও সেদিন সুবিধা। প্রশ্ন করলাম, পরশু তবে? সে বলল, ঘাসগুলো কাটার ব্যবস্থা করতে হবে। আমি সন্দেহ করলাম আমার বাগানের ঘাসের কথা বলেছে সে, কেননা আমার এদিকটা তার সুসজ্জিত বাগানের তুলনায় একেবারেই জঙ্গল হয়ে আছে। এরপর গ্যাটসবি আমাকে বন্ড বিক্রি সংক্রান্ত কিছু কাজের প্রস্তাব দিল। আমি বুঝতে পারলাম তার প্রস্তাবে সায় দিলে আমি প্রচুর টাকা কামাতে পারবো, কিন্তু আমি এবারও তার প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। বললাম আমি এই মুহূর্তে খুবই ব্যস্ত, তাই নতুন করে কোনো এমন কাজে হাত দিতে পারবো না। আসলে আমি চাই না এমনটা দেখাক যে গ্যাটসবিকে সাহায্য করার বিনিময়ে আমি তার কাছ থেকে কোনো সুবিধা নিতে চাচ্ছি। আমাকে আশ্বস্ত করলো সে, তোমাকে উলফসহাইমের সঙ্গে কোনো কারবার করতে হবে না। কিন্তু তবু আমি আমার সিদ্ধান্তে অনড় থাকলাম। ফলে অনিচ্ছা সত্ত্বে তাকে নিজের বাড়িতে ফিরে যেতে হলো। পরদিন সকালে আমি অফিস থেকে ডেইজিকে কল দিলাম এবং বললাম আমার বাড়িতে এসে 1 কাপ চা খেয়ে যেতে। যোগ করলাম আমি, কিন্তু টমকে এনো না সঙ্গে। ডেইজিকে যেদিন আসার কথা সেদিন মুষলধারে বৃষ্টি হতে শুরু করলো। সকালবেলা রেইনকোট পরিহিত এক লোক এলো আমার কাছে। গ্যাটসবি তাকে পাঠিয়েছে ঘাস কাটার জন্য। বেলা 2টোর দিকে গ্যাটসবি ফুলও পাঠালো এবং 1 ঘন্টা বাদে নিজেই সুন্দর কাপড় চোপড় পরে ভীত সন্ত্রস্ত মুখে হাজির হলো। সে জানতে চাইলো সব কিছু ঠিকঠাক আছে তো। আমি মন্তব্য করলাম, ঘাসগুলো দেখে তো ভালোই মনে হচ্ছে। এরপর সে চায়ের ব্যাপারে খোঁজ নিল। আমি তাই তাকে রান্নাঘরে নিয়ে গেলাম। সেখানে রাখা 12টি লেমন কেকও খতিয়ে দেখল সে। আমি প্রশ্ন করলাম, এগুলো কি যথেষ্ট? নার্ভাস ভঙ্গিতে সে বলল, অবশ্যই দোস্ত। 3:30টার দিকে বৃষ্টি থেমে গেল এবং ঘড়িতে যখন প্রায় 4টা বাজতে চলেছে, গ্যাটসবি জানিয়ে দিল সে যে এত দেরিতে বোধহয় কেউ আর চা খেতে আসবে না। আমি বললাম, বোকার মতো কথা বলো না তো। এরই মধ্যে দূরে গাড়ির শব্দ শোনা যেতে আমরা দুজনেই লাফিয়ে উঠলাম। তারপর আমি ইয়ার্ডের দিকে ছুটলাম ডেইজি অভ্যর্থনা জানাতে।
তুমি কি আমার প্রেমে টেমে পড়েছো নাকি? আমার সঙ্গে রসিকতা করলো ডেইজি। নইলে আমাকে একা একা তোমার বাড়িতে ডাকলে কেন? আমি উত্তর দিলাম, সেটা গোপন ব্যাপার, এখনই তোমাকে বলতে পারবো না। আপাতত তোমার সোফারকে বলো ঘন্টাখানেকের জন্য উধাও হয়ে যেতে। গাড়ি চলে যেতে ডেইজিকে আমি ভিতরে নিয়ে গেলাম। ভিতরে ঢুকে অবাক বনে গেলাম আমি, কারণ বসার ঘরে কেউ নেই, একেবারেই ফাঁকা। আমি বললাম, অবাক কাণ্ড তো। ডেইজি জানতে চাইলো, ব্যাপারখানা কি? এমন সময় বাইরের দরজায় টোকা পড়ল। আমি গিয়ে দেখি গ্যাটসবি দাঁড়িয়ে আছে বাইরে, আমার দিকে ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে করে চেয়ে আছে সে। ধীরে ধীরে বসার ঘরে প্রবেশ করলো সে। এরপর আধ মিনিটের জন্য পিনপতন নীরবতা বিরাজ করল ঘরে। আমি অস্ফুট স্বর ও হাসির শব্দ শুনতে পারলাম। আমার ভয়ঙ্কর রকমের ভালো লেগেছে তোমাকে আবারও দেখতে পেয়ে, কৃত্রিম কণ্ঠে ঘোষণা দিল ডেইজি। এরপর আবারও লম্বা বিরতি। আমি বসার ঘুরে ঢুকে দেখলাম গ্যাটসবি মান্টেল পিসের গায়ে হেলান দিয়ে বসে আছে। বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। একটি অচল ঘড়ির উপর মাথা ঠেস দিয়ে বসলো সে। ডেইজির দিকে তাকালো। মেয়েটা চেয়ারে বসা, ভীত কিন্তু মার্জিত ভঙ্গিতে। আমার দিকে তাকিয়ে জানালো, গ্যাটসবি, আমাদের আগেও দেখা হয়েছে। হাসার চেষ্টা করলো সে, কিন্তু সেই হাসি শুরু হতে না হতেই থেমে গেল। এমন সময় ঘড়িটা পড়ে যেতে লাগলো, কিন্তু অভিজ্ঞ হাতে সেটিকে লুফে নিল সে। তারপর সেটিকে আবার যথাস্থানে বসিয়ে দিল। বিমর্ষভাবে আমাকে বলল, ঘড়িটার জন্য আমি দুঃখিত। তারপর বসে পড়ল। আমি বোকার মতো বললাম, আরে ব্যাপার না কোনো, পুরনো ঘড়ি তো। অবশেষে কথা ফুটল ডেইজির। বহু বছর আমাদের দেখা হয়নি। আগামী নভেম্বরে 5 বছর পূর্ণ হতো। কিছুক্ষণ চুপ করে থেকে জবাব দিল গ্যাটসবি। আমি চায়ের প্রস্তাব দিতেই দুজনে লাফিয়ে উঠল, কিন্তু আমার বোকা ফিনিশ বুড়ি ঠিক তখনই ট্রে হাতে নিয়ে প্রবেশ করলো। আমি আর ডেইজি যখন চা ও কেক খেতে খেতে গল্প করতে লাগলাম, ব্যথিত নয়নে আমাদের দিকে তাকিয়ে রইল গ্যাটসবি। আমার মনে হলো এখন তাদের দুজনকে একা ছেড়ে দেওয়া উচিত। কোথায় যাচ্ছ তুমি? জানতে চাইলো গ্যাটসবি। আমি বললাম, এক্ষুনি ফিরে আসবো। কিন্তু সে বলল, আমার সঙ্গে তার একান্তে কিছু কথা বলার আছে। তাই সে আমার পেছন পেছন রান্নাঘরে চলে এলো। গ্যাটসবি ফিসফিস করে বলল, খুব বাজে রকমের একটি ভুল হয়ে গেছে। আমি বললাম, তেমন কিছু না, তুমি স্রেফ বিব্রত। এমনকি ডেইজিও। অবিশ্বাস ঝরে পড়ল গ্যাটসবির কণ্ঠে। সে বিব্রত? অবশ্যই। অনুনয় করলো সে, এত জোরে কথা বলো না, তুমি একদম বাচ্চাদের মতো করছো। আমি বললাম, তাছাড়া খুব অভদ্রতাও করছো। ওই ঘরে ডেইজি একা বসে আছে। গ্যাটসবি হাত তুললো আমাকে থামানোর জন্য। এরপর আমার দিকে ঘৃণাপূর্ণ চাহনি দিয়ে সে আবার বসার ঘরে ঢুকে পড়ল। আমি পিছনের দরজা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম, ঠিক যেমনটা গ্যাটসবি একটু আগে করেছিল। তারপর দৌড়ে চলে গেলাম আমার সদ্য ন্যাড়া করা বাগানে। ইতিমধ্যে আবারও বৃষ্টি শুরু হয়েছে। আধ ঘন্টা অবিরব বর্ষণের পর থামলো। তখন আমি ঠিক করলাম বাড়ির ভেতরে ফিরে যাব। রান্নাঘরে গিয়ে ইচ্ছে করি অনেক জোরে শব্দ করলাম, যাতে ওরা দুজন আমার উপস্থিতির ব্যাপারে সচেতন হয়ে যায়। তারপর আমি ধীরে ধীরে বসার ঘরে ঢুকলাম, কিন্তু আমার বিশ্বাস এতক্ষণে তারা একটি বাক্যও বিনিময় করেনি। তারা স্রেফ কাউচের দুই প্রান্তে বসে পরস্পরের দিকে তাকিয়েছিল। যদিও ডেইজি কাঁদছে, তবু বোধহয় বরফ গলছে। আমাকে দেখে সে লাফিয়ে উঠে একটি রুমাল নিয়ে চোখের জল মোছার চেষ্টা করলো। আমাকে অভ্যর্থনা জানালো গ্যাটসবি। হ্যালো দোস্ত। ভাবখানা এমন যেন যুগ যুগান্তর পর আমাদের দেখা পেয়েছে। আমি জানালাম, বৃষ্টি থেমে গেছে। আমি কি বলেছি বুঝতে পেরে সে হাসলো। সে ডেইজিকে বলল, তোমার কি মনে হয় বৃষ্টি থেমে গেছে? ডেইজি বলল, জেনে খুশি হলাম যে গ্যাটসবি আমাদের দুজনকে তার বাড়িতে আমন্ত্রণ জানালো। বাড়িটা ডেইজিকে ঘুরে দেখাতে চায় সে। আমি জিজ্ঞেস করলাম, তুমি নিশ্চিত আমি আসবো? সে বলল, নিঃসন্দেহে দোস্ত। ডেইজি তার মুখ ধুতে গেল, তাই আমি আর গ্যাটসবি বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। আমাকে মুগ্ধ দৃষ্টিতে তার বাড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে গ্যাটসবি বলল, 3 বছর সময় লেগেছে আমার এই প্রাসাদ কেনার টাকা উপার্জন করতে। তার কথা শুনে বললাম, কিন্তু আমি তো জানতাম এই সমস্ত টাকা তুমি উত্তরাধিকার সূত্রে পেয়েছো। হ্যাঁ, তা পেয়েছিলাম, কিন্তু যুদ্ধের বাজারে ভয় পেয়ে সব টাকা খুইয়েও ফেলেছিলাম। কি করেছো? সে আবার টাকা কামাতে জানতে চাইলাম আমি, কিন্তু সে হেসে বলল, সে আমার ব্যাপার। কিন্তু বলার পরই সে বুঝতে পারলো তার উত্তরটা খুবই রূঢ় শুনিয়েছে। তাই সঙ্গে সঙ্গে নিজের ভুলটা শুধরে নিল সে। তবে যা বলল তাও খুব স্পষ্ট কিছু নয়। শুরুতে আমি ওষুধের ব্যবসায় নেমেছিলাম, তারপর তেলের ব্যবসা, সে বলল। কিন্তু এখন ওই দুই ব্যবসার কোনোটাই করি না আমি। তুমি কি সত্যিই আমার সেদিন রাতে দেওয়া পরামর্শ নিয়ে যেতে ভেবেছো? জানতে চাইল গ্যাটসবি।